আমার হয়নি। আজকে না হয় ব্রেনে হালকা সমস্যা হয়েছে, কাল যে পুরোপুরি পাগল হয়ে যাবে না তার গ্যারান্টি কি ভাইজান? আর তামিমের বয়সই বা কত? 28 বছর মাত্র। একটা চালচুলোহীন অভিভাবকবিহীন পাগল। পুরো কথাটা শেষ করার আগেই পরপর দুটো গুলি চলার ফলে উপরের বিশাল ঝাড়পাতিটি ফ্লোরে আছড়ে পড়ে। উপস্থিত সকলের মাঝে ভয় বাসা বাঁধে। সকলে বুঝে যায় এখন কে আসতে চলেছে ভেতরে। তন্নি বেগম শুকনো ঢোক গেলে সদর দরজা দিয়ে হাতে লাইসেন্সধারী পিস্তল নিয়ে চোখে চশমা দিয়ে ভেতরে আসতে থাকে তামিম, সাথে তার পঞ্চপাণ্ডবও। তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে আজকে আবারও আরশিনগরে রক্তের বন্যা বইবে। তন্নি বেগম কল্পনাও করতে পারেনি এখন তামিম আসবে। তামিম এসে সোজা তন্নি বেগমের সামনে দাঁড়ায়। আমি তামিম সরকার, আইন মানি না, আইন তৈরি করি। আর আমার আইন এটাই বলে যে আঙ্গুল আমার বোর্ড দিকে উঠেছে সে আঙ্গুল কেটে কোথা দিয়ে খাওয়াতে হবে। তামিমের কথা শুনে তন্নি বেগম মোটামুটি ভয় পেয়েছে, কারণ তন্নি বেগম খুব ভালো মতোই জানেন তামিম কখনো বয়স্ক বা আত্মীয়তার খাতিরে কাউকে ছেড়ে দেয় না। আর সুভার ব্যাপারে হলে তো আরও আগেই নয়। কিন্তু তামিম তো কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলে না, আর যাই করুক নিজের ফুপিকে তো আর মেরে ফেলবে না। পরক্ষণেই তন্নি বেগম তানভীর সরকারের দিকে তাকায়। না, কোনো ভয় নেই। তামিম আর যাই করুক তার ভাইয়ের সামনে তো আর কিছু করার সাহস পাবে না। আর এই সুযোগে যদি একবার বাপ ছেলের মধ্যে আগুন লাগানো যায় তাহলে তো কোনো কথাই নেই। দেখেছেন ভাইজান, শেষমেশ একটা মেয়ের জন্য। সে শুধু একটা মেয়ে না, আমার আমানত। আমি ওর অভিভাবক। খুব জোরে গর্জে ওঠে তামিম। এতদিন পর আবারও সেই চিরচেনা তামিমের দেখা মিলল। তামিম রাগান্বিত হয়ে নিজের কক্ষে যাওয়ার জন্য সামনে পা বাড়ায়। সিঁড়ির কাছে যেতে আবারও তন্নি বেগমের কথা তার কানে ভেসে আসে। শেষমেশ একটা পাগলের সাথে সংসার করবি তুই তামিম? সুভাকে পাগল বলায় রাগে তামিমের কপালের রগগুলো দাঁড়িয়ে যায়। সিঁড়ির পাশে রাখা বড় ফুলদানিটি হলরুমের বিশাল টি টেবিলে ছুঁড়ে মারে। তন্নি বেগম ভয়ে ভাইয়ের একদম পেছনে চলে যায়। খুব জোরে হুঙ্কার দিয়ে ওঠে তামিম। চুপ, একদম চুপ। আমার বউ পাগল হোক, লুলা হোক, ল্যাংড়া হোক, প্রতিবন্ধী হোক, আমি ওকে নিয়েই সংসার করব। এখন কি জান দিবি ওর জন্য তুই তামিম? তামিম তন্নি বেগমের একদম সামনে এসে দাঁড়ায়। বউয়ের জন্য জান দিতেও পারি, বউয়ের জন্য জান নিতেও পারি। তামিমের কথায় এবার পুরোপুরি চুপ হয়ে যায় তন্নি বেগম। তামিম চোখ মুখ শক্ত করে আবার উপরে যেতে থাকে। যাওয়ার সময় আবারও পেছনে ফিরে তাকায়। আপনাকে কবে মারতে হবে বলেন ফুপি, আমি সুন্দর মতো আপনাকে বরাবর টিকিট ধরাই দিব। তামিমের ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর হুমকি শুনে আর কিছু বলার মতন সাহস হয়ে ওঠে না তন্নি বেগমের। তামিম মাঝ সিঁড়িতে যেতে আবারও ডাক পড়ে তার। তামিম। তানভীর সরকারের ডাক শুনে তামিম পেছনে ফিরে তাকায়। মুখে হাসি ফুটে ওঠে তন্নি বেগমের। না, সে এবার আর হেরে যায়নি। এখনই বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগলো বলে। জি আব্বাজান। সুবাহামা আপনার মায়ের রুমে আছে, সেখানে যান আপনি। তামিম মাথা নেড়ে উপরে উঠতে থাকে, কিন্তু এক অদ্ভুত রকমের শান্তি বয়ে চলে তার মনে। পৃথিবী এদিক থেকে ওইদিকে গেলেও তামিমের আব্বাজান তার সাথে আছে, এটাই হলো সব থেকে বড় বিষয়। তামিম উপরে উঠে আবারও পেছনে ফিরে তাকায়। আব্বাজান। তানভীর সরকার উপরে একটা হাসি দিয়ে উপরে তাকায়। আই লাভ ইউ ফ্রম সুভার স্বামী। ছেলের কথা শুনে তানভীর সরকারের হাসি আরও বেড়ে যায়। আই লাভ ইউ টু ফ্রম আয়েশার স্বামী। তামিম একটা উড়ন্ত ঝুমু তার আব্বাজানকে দিয়ে সুভার উদ্দেশ্যে যেতে থাকে। তানভীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের যাওয়ার দিকে। আজকে তানভীর সরকার খুব খুশি, কারণ তার ছেলে একজন প্রকৃত স্বামী হতে পেরেছে, যেমনটা সে নিজে ছিল তার যুবক বয়সে। তানভীর সরকারের দাপটে আয়েশা সরকারকে যেমন কেউ কিছু বলতে পারে না, ঠিক তেমন এখন তামিমের জন্য সুভাকে কেউ কিচ্ছু বলতে পারে না। গর্বে তানভীর সরকারের বুক ভরে যায়। একটু আগের কথা, তামিম দুপুর অবধি বাসায় থাকে সুভার সাথে। তাকে খুব নজরে নজরে রাখে তামিম, কারণ ডাক্তার বলেছিল ইনফেকশনের প্রভাব কেটে যাওয়ার পর থেকে সুভার শরীরের অবসভাবও কেটে যাবে। অসহ্য ব্যথা হবে সারা শরীরে। কোষ সজাগ হওয়ার সাথে সাথে মস্তিষ্কে অসহ্য ব্যথা আর ভুলে যাওয়ার প্রভাব। তামিম ঠিক করে সে নিজ থেকে ডাক্তারের কাছে যাবে। সুভাকেও সাথে নেবে না। যতদিন লুকাতে পারে সে সুভার থেকে ততদিন লুকিয়ে রাখবে। পরে সুভা জানলেও মোটামুটি সুস্থ হয়ে যাবে।
তামিম সারা সকাল সুভার সাথে থেকে দুপুরের দিকে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে। সেখান থেকে সোজা পার্টি অফিসে। তামিম সুভাকে সারা দুপুর ঘুমিয়ে থাকতে বলে যায়। যতক্ষণ সুভা ঘুমিয়ে থাকবে ততক্ষণে তামিমের কাজ শেষ হয়ে যাবে, আর সে তাড়াতাড়ি চলেও আসতে পারবে। কিন্তু বিপত্তি বাঁধে তামিমের ফুপিকে নিয়ে। এমনিতে সুভার সাথে তামিমের বিয়ের ফলে তার এতদিনের স্বপ্ন শেষ, তার উপরে তামিম সুভাকে চোখে হারায়। সে এত কিছু করেও নিজের মেয়ের সাথে তামিমের বিয়ে দিতে পারল না। তামিম নাম করা একজন নিউরোলজি প্রফেসরের সাথে কথা বলতে চায়। সুভার সমস্ত দিক নিয়ে সে খুব সূক্ষ্মভাবে পদক্ষেপ ফেলতে চায়। তামিম চাইলে ডাক্তারকে তুলে এনে সব কিছু দিতে পারত বা করতে পারত, কিন্তু তামিম আর 5টা সাধারণ স্বামীর মতোই তার বউয়ের জন্য পরিশ্রম করতে চায়। তামিম অনুভব করতে চায় অন্যান্য স্বামীরা কিভাবে তাদের বউয়ের অসুস্থতার সময় পরিশ্রম করে। সব কিছুই যখন ঠিক চলছিল তখন হুট করে সুভার কাল হয়ে দুজন বাড়িতে আসে। তানভীর সরকারের বোনের মেয়ে আর পানি মন্ত্রীর মেয়ে। সরকার বাড়ি। তোমরা এই ভর দুপুর বেলা? আসলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, তাই ভাবলাম ঘুরে আসি। তা ভালো করেছিস, বস, তুমিও বসো। জি আন্টি। আয়শা বেগম ছন্দা আর মনিকাকে বসতে বলে সার্ভেন্টদের কিচেনে যেতে বলে, আর নিজেও তানভীর সরকারের কাছে চলে যায় তার কাগজগুলো দিতে। আয়শা বেগম উপরে যাওয়ার 10-12 মিনিট পর সুভা নিচে নেমে আসতে থাকে। সারাক্ষণ রুমে থাকা যায় নাকি? সুভা নিচে নামতে তারা দুজন একজন আরেকজনকে চোখাচোখি করে। ভাবি। ছন্দার ডাকে সুভা হলরুমের দিকে তাকায়। সেদিনের এত কিছুর পর যে ছন্দা সুভাকে এত সুন্দর করে ডাকবে সে কল্পনাও করেনি। সুভা 7 মাস না ভেবে খুশি মনে চলে যায় হলরুমে। সুভা যেতেই ছন্দা তাকে জড়িয়ে ধরে। কিছুটা বিব্রত হয় সুভা। ছন্দা তাকে হঠাৎ করে জড়িয়ে ধরবে সেটা সে কল্পনাও করেনি, কিন্তু সুভা তাকে কোনো সন্দেহ করে না। মানুষ মাত্রই পরিবর্তনশীল, পরিবর্তন হতেই পারে। সুভাও খুশি মনে তাকে জড়িয়ে ধরে। ভাবি, তুমি কিছু মনে করোনি তো আমার সেদিনে ব্যবহারের জন্য? সুভা মুখে হালকা হাসি টেনে বলে, না, আমি কিছু মনে করিনি। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না। না না, এমনটা নয়। তাহলে এই চকলেটটা নাও। ছন্দা হুট করে সুভার মুখের সামনে চকলেট ধরে। সুভা কিছু বলতে যাবে তার আগেই পুরো চকলেটটি সুভার মুখের ভেতর ঢুকিয়ে দেয়। সুভা খানিকটা অবাক হয়, এভাবে হুট করে চকলেট দিয়ে কে সরি বলে। তারপরও মনে কিছু সন্দেহ রাখে না। এক একজনের পার্সোনালিটি এক এক রকম, তাই সবাইকে নিজের সাথেই গুলিয়ে ফেলা ঠিক হবে না। ভাবি, পরিচয় করিয়ে দিই, আমার ফ্রেন্ড মনিকা। মনিকা নিজ থেকে এসে সুভার সাথে হাত মেলায়। সুভাও খুশি মনে তার সাথে হাত মেলায়। কিছুক্ষণ পর সুভা অনুভব করে তার মাথা কেমন যেন করছে, ঠিক বলতে পারছে না সে। পরক্ষণে মনিকা জেদ ধরে সুভার হাতে চা খাবে। সুভার হাতে রান্নার প্রশংসা সে নাকি কি অনেক শুনেছে। সুভা মনিকার কথা শুনে একটু চিন্তায় পড়ে যায়। ধরতে গেলে সে তেমন কিছু তো রান্নাই করেনি, তাহলে তার রান্নার প্রশংসা হলো কিভাবে? হয়তো তামিমই আগ বাড়িয়ে সবাইকে জানিয়েছে। সুভা হালকা হেসে কিচেনে চলে যায়। আমার থেকে তামিমকে কেড়ে নেওয়ার ফল আজকে এই ছোট লোকের মেয়ে বুঝবে। মনিকার কথা শুনে ছন্দা তার দিকে তাকায় আর একটু হাসার চেষ্টা করে। সত্যি তো এটাই যে ছন্দা নিজেও তামিমের বউ হতে চেয়ে হয়নি। এখন মনিকাই তার একমাত্র ভরসা। সুভা কিচেনে যেয়ে সার্ভেন্টদের বলে নাস্তা দিতে, আর সে নিজে চা বানাবে। সার্ভেন্টরা প্রথমে নানা করলেও পরে সুভার জোড়াজুড়িতে রাজি হয়েছে, কিন্তু তাদের মনেও ভয় ছিল যদি তামিম জানে তাহলে তাদের আর শেষ রক্ষা হবে না। সুভা 5 জনকে বের করে দেয়, নিজের মন মতো কাজ করতে থাকে। ভাবি, তোমরা এখানে এলে যে? কিছু দরকার ছিল সার্ভেন্টদের বলতে? আসলে ভাবি আমরা একটু একান্তে সময় কাটাতে এসেছি। সুভা তাদের কথায় একটু আনইজি ফিল করে। কিচেনে একান্তে সময়কে কাটায়, তারপরও হালকা হাসি দিয়ে নিজের মনের অবস্থা আড়াল করার চেষ্টা চালিয়ে যায়। ভাবি, চা তো হয়ে এসেছে, তাও আমি হেল্প করি। না না, আমি করছি। ছন্দা রীতিমতো জোড়াজুড়ি লাগায় সুভার সাথে, কিন্তু সুভা তার কথায় সায় দেয় না। সে নিজ থেকে কাপে চা ঢেলে মনিকাকে দিতে চায়। এই নিন। দিন ভাবি। মনিকা কাপটা না ধরে ছেড়ে দেয়, আর তার ড্রেসে কিছুটা চা পড়ে যায়। সুভা একটু ভয় পেয়ে যায় হঠাৎ চায়ের কাপটা পড়ে যাওয়াতে। সরি, আমি খুব সজোরে সুভার গালে চড় বসিয়ে দেয় মনিকা। তাল সামলাতে না পেরে গরম চায়ের কেটলির উপরে হাত পড়ে সুভা। প্রায় অর্ধেক অবধি হাতে চা পড়ে যায় সুভার। ছোট লোকের বাচ্চা, আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিলে। মনিকা ইচ্ছে করে চায়ের পুরো কেটলিটা সুভার গায়ে ফেলে দেয়।
পরক্ষণে ছন্দা মনিকাকে ইশারা করে আর তারা দুজনেই ফ্লোরে পড়েছে। ভাবি সরি, আমাকে কিছু বলো না। সরি ভাবি। মনিকা আর ছন্দা দক্ষ অভিনেত্রীদের মতো নাটক শুরু করে দেয়, কারণ আয়েশা সরকার আর তানভীর সরকার কিচেনের দিকে আসছিল। তাদের দেখে তারা দুজনই ফ্লোরে পড়েছে। অপরদিকে সুভা নিজের হাত ধরে কাঁদতে থাকে জোরে জোরে। কি হয়েছে? এসব কি? সুভা মা? আয়েশা বেগম তাড়াতাড়ি করে সুভার কাছে চলে যায়। মনিকা আর ছন্দাকে তেমন একটা পাত্তা দেয় না উনি। আয়েশা বেগম তাড়াতাড়ি করে সুভার হাত পানিতে ধরে। সুভা প্রচুর কাঁদতে থাকে। সার্ভেন্টরা বরফ এনে দেয়। আয়েশা বেগম সুভার হাতে বরফ ধরে, তাও জ্বালা কিছুতেই কমে না। অন্যদিকে মনিকা আর ছন্দার নাটকও থামে না। তারা পুরো বাড়িতে জানিয়ে দেয় যে সুভার রাগের বশে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর নিজের হাতেও গরম চা ইচ্ছে করে ফেলেছে। তাদের ভাষ্যমতে সুভা পুরোপুরি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। আয়েশা বেগম তাদের তেমন একটা পাত্তা না দিয়ে সুভাকে নিয়ে রুমে চলে যায়, আর তারা দুজন নিজেই নিজেদের নাটক চালিয়ে যায় তানভীর সরকারের সামনে। তাদের এই নাটক আরও জমজমাট করতে তালে তাল মিলাতে হাজির হয় তুন্নি বেগম। বর্তমান তামিম সোজা তার মায়ের কক্ষের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ে। যেহেতু তার মায়ের ঘর অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত হবে না তামিম কখনোই তার মা বাবার কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করেনি। 2-3 বার কড়া নাড়তেই ভেতর থেকে আয়েশা বেগম তামিমকে আসতে বলে। তামিম এক আকাশ পরিমাণ সংশয় মনে নিয়ে ভেতরে প্রবেশ করে। তামিমের জন্য সবথেকে কষ্টের দিক হলো সুভার চোখে পানি। তামিম একদমই সহ্য করতে পারে না সুভা কাঁদবে কোনো কিছুর জন্য। তামিম ভেতরে ঢুকতেই তার বুকটা ভারী হয়ে আসে। আয়েশা বেগম ইশারা করে চুপ থাকতে বলে তামিমকে। সুভা ঘুমিয়ে মাত্র কিছুক্ষণ হয়েছে, একটু ঘুমালে হাতের জ্বালাও কমবে। তামিম এসে সোজা ফ্লোরে সুভার মুখ বরাবর বসে। খুব কেঁদেছে হয়তো সে। মুখ কেমন যেন ফোলা ফোলা হয়ে গেছে, চুল দিয়ে হালকা মুখ ঢাকা। তামিম চুলগুলো সরাতেই সুভার গালের থাপ্পড়ের দাগ চোখে পড়ে তার। এই কয়দিনে তো তার দেওয়া থাপ্পড়ের দাগগুলো কমেছে, আজকে আবার স্পষ্ট দেখা যাচ্ছে। তামিম খুব শান্তভাবে কিছুক্ষণ বসে থাকে, তারপর সুভাকে কোলে তুলে নেয়। বেয়াদবি নিয়ে নাম মা, আপনার সামনে বউ কি করে তুলছে। আয়েশা বেগম তামিমকে ইশারা করে বুঝায় সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। কোনো কথাই যেন মুখ দিয়ে বের হচ্ছে না তার। চোখগুলো ফুলে গেছে, হয়তো সুভার আর্তনাদ একটু বেশিই ছিল, তাই নিজেকে ধরে রাখতে পারেনি উনি। তামিম সুভাকে নিয়ে নিজেদের কক্ষে চলে যায়। বিছানায় শুয়ে দেয় সুভাকে আর চুপচাপ তার পাশে বসে থাকে। তামিম সুভার পুরো শরীর খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করা শুরু করে। তার অবর্তমানে সুভা কোথায় কোথায় আঘাত পেয়েছে সেটাই দেখা শুরু করে তামিম। গালে একটা দাগ স্পষ্ট, তারপর গলায় দেখে না কোনো চিহ্ন নেই। পরক্ষণে তামিমের চোখ যায় হাতে। তামিম শুনেছিল সুভার হাত হালকা পুড়েছে, কিন্তু এত বড় হাত যে পুড়ে গেছে এটা সে জানতো না। হাতের অর্ধেক অংশ লাল, খুব লেগেছে হয়তো তার। সুভার হয়তো অনেক কষ্ট হয়েছে। নিজের অজান্তেই তামিমের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর চোয়ালগুলো শক্ত হয়ে আসে। কিছুক্ষণ পর তামিমের ফোনে দুপুরের সিসিটিভি ফুটেজ পাঠানো হয়। তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায়। এখানে ভিডিও অন করলে সুভার কষ্ট দেখে সে নিজেকে ঠিক রাখতে না পারলে সুভার ঘুমও আলগা হয়ে আসবে। তামিম ওয়াশরুমে গিয়ে ফুটেজ অন করতে দেখতে থাকে। সারা দুপুরের পুরো ঘটনা তার সামনে চলে আসে। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর বেসিনের আয়নাতে খুব জোরে ঘুষি মারে। রাগে ফুলতে থাকে তামিম। মাহির, জি ভাই। আমার রঙ্গমঞ্চখানা খোলার সময় হয়ে গেছে। তামিম ফোন কেটে দিয়ে চুপচাপ বাইরে এসে সুভার সামনে বসে আর তার হাত ধরে। তোর ছুঁয়া কথা দিতেছে বউ, স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর এটা পুরো আরশিনগর দেখবে। হাতে ফুল নিয়ে দলের ছেলেপেলের সাথে সাদা পাঞ্জাবি পরিহিত তামিম সরকার পানিমন্ত্রীর বাড়িতে যায়। পানিমন্ত্রীর মেয়ের অকাল মৃত্যুতে গভীর সমবেদনা জানাতে। যুবতী মেয়ের অকাল মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েছেন উনি। তামিম আসতে মোটামুটি একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়। সচরাচর তামিম সরকারকে কখনো এমন পরিবেশে দেখা যায় না, কিন্তু আজকে গেল। তামিম গিয়ে ফুলের বুকেটি যথাস্থানে রেখে পানিমন্ত্রীকে সমবেদনা জানায়। পানিমন্ত্রীও আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরে। দোয়া করে আল্লাহ আপনার মেয়েকে জান্নাতবাসী করুক। তামিম পানিমন্ত্রীর সাথে কুশল বিনিময় করে আবার বের হয়ে আসে, কারণ তাকে এখন আরেকটা ফুলের বুকে নিয়ে নিজের ফুপির বাড়িতে যেতে হবে। সাথে তার পঞ্চপাণ্ডবও আছে। পঞ্চপাণ্ডবের মুখে নেই কোনো কথা, সবাই যেন কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে পেটমোটা রফিক। তামিম সহ বাকি 4 জন যে যার সিটে।
পেছনে তাদের বডিগার্ডরা নিজেদের মতো করে গাড়ি নিয়ে আসতে থাকে। উদ্দেশ্য রমনা ময়দান, তার ফুপির বাড়ি। আরশিনগর থেকে কিছুটা দূরে গাড়ি চলতে থাকে আপন গতিতে। কারো মুখে তখনও বুলি ফুটেনি। আমি মনের কথা পড়তে পারি না, কি বলবি সরাসরি বল। তামিম তার পঞ্চপাণ্ডবদের উদ্দেশ্য করে কথাটা বলে। তামিমের কথা শুনে একটু সাহস পায় তারা। একজন আরেকজনের দিকে তাকায়। এতক্ষণ ধরে তারা এত কাচুমাচু করছিল যে তাদের দেখলে যে কেউ বলে দেবে তারা কিছু বলতে চায়, কিন্তু পেটের কথা মুখে আনতে পারছে না। সাকিব শুকনো ঢোক গিলে জিজ্ঞেস করে, ভাই, আপনি কাল রাইতে 2 নাগিন্দ্রে পরপারে পাঠাইলেন, আজকে আবার ফুল দিয়ে সমবেদনা জানাইতেছেন, কিছুই তো মাথায় ঢোকে না আমার। সাকিবের কথা শুনে তামিম নিজের চশমা খুলে এবং আবারও ফুঁ দিয়ে পড়ে ফেলে। রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুরে মাটির নিচে পাঠায়া উপরে ফুল দিয়ে ঠাকো। পঞ্চপাণ্ডব সিটি বাজিয়ে উঠে খুব জোরে। তারা ঠিক এই জিনিসটার জন্যই অপেক্ষা করছিল। ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর তামিম সরকারের কামব্যাক, দ্য অরা ইজ ব্যাক। পঞ্চপাণ্ডব যে যার মতন সিটি বাজিয়ে ওঠে। তামিম নিজের মুছে তাও দিতে দিতে বলে, আমার কলিজে হাত দিছিল, ওকে কলিজে যে কুত্তা দিয়ে খাওয়াই নাই, এটাই অনেক। এই জন্য আপনি তামিম সরকার ভাই, যারে বোঝার ক্ষমতা সাধারণ মানুষের নাই। সাকিবের সাথে সকলে ঠিক ঠিক বলে উঠে আর তার কথার সাথে একমত জানায়। তামিম সরকারকে বোঝা আসলে কারো পক্ষে সম্ভব নয়। তার মাথায় কি চলে কেউ বলতে পারবে না। এই জন্য মাস্টার মাইন্ড হিসেবেও বেশ সুনাম আছে তামিম সরকারের। বউয়ের জন্য জানও দিতে পারি, বউয়ের জন্য জান নিতেও পারি। নিজের হাতের ব্রেসলেটটা উপরে উঠাতে উঠাতে কথাটা বলে তামিম। আমার বউর দিকে হাত দেওয়া আর মৃত্যুকে ইনভাইট করা দুইটাই সেম। তামিম খুব শক্তভাবে কথাটা বলে ওঠে। তামিমের এই কথার অর্থ পঞ্চপাণ্ডব গতকাল রাতে ঠিকমতো টের পেয়েছিল। গতকাল রাতেই তামিম সুভার কপালে আদুরে পরশ ছুঁয়ে উঠে দাঁড়ায়। ড্রয়ার থেকে 5টা গুলি নিয়ে লোড করে। আজকে এমপি তামিম নয়, বরং স্বামী তামিম সরকার খেপে গেছে। আজকে আর কারো রেহাই নেই। তামিম দরজার কাছে গিয়ে আবারও পেছনে ফিরে তাকায়। সুভা গভীর ঘুমে আচ্ছন্ন। অবশ্য সুভার ঘুম এমনিতেও এত সহজে ভাঙবে না। তামিম সুভাকে কোলে নিয়ে আসলো, তারপরও যখন ভাঙেনি তার মানে পরবর্তীতেও ভাঙবে না। তামিম বুঝতে পারে কিছু তো একটা হয়েছে, কিন্তু কি সেটা তো মনিকা আর ছন্দায় ভালো বলতে পারবে। অবশ্য বলানোর দায়িত্বটা তামিম নিজের কাঁধে নিয়েছে। তামিম কিছু একটা ভেবে আবারও সুভার কাছে চলে আসে আর তার পায়ের নিচে বসে। তামিম সুভার পা দুটো শক্ত করে ধরে নিজের কপাল বরাবর রাখে। তোর চোখের প্রতিটা পানের হিসাব আমি নিব বউ, তুই শুধু আমার হয়ে থাক। তামিম সুভার পায়ের পাতায় চুমু দেয় আর বেরিয়ে পড়ে তার উদ্দেশ্যে। তামিম চোয়াল শক্ত করে নিচে নামতে থাকে, মুখে কোনো কথা নেই। তামিমকে চুপচাপ নিচে নামতে দেখে উপস্থিত সকলে একটু ঘাবড়েছে। হয়তো তামিম এখনই এক এক করে সকলের গেম বাজাবে, কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে তামিম চুপচাপ বেরিয়ে পড়ে। তানভীর সরকারও ঠিক বুঝতে পারে না তামিমের মনের অনুভূতি। সুভার সাথে এত কিছু হয়ে গেল আর তামিম কাউকে কিছু বলল না। বিষয়টা কেমন যেন অষ্টম আশ্চর্যের মতো। তামিমকে চুপচাপ বেরিয়ে যেতে দেখে তন্নি বেগম বুঝতে পারে তামিমের মন ঠিক নেই, আর পাগল বউ নিয়ে হয়তো সে খুবই হতাশ। দেখেছেন ভাইজান, তামিম কিভাবে চুপচাপ বেরিয়ে গেল? ওর মুখ দেখেছেন? তানভীর সরকার তন্নি বেগমকে কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। মনিকা আর ছন্দাও খুব খুশি হয়, তাদের প্ল্যান সাকসেসফুল। তারাও তন্নি বেগমের সাথে তালের তাল মিলাতে থাকে। শোভা ভাবি এভাবে আমাদের মারবে বুঝতে পারিনি। ওই মেয়ের তো মাথাই খারাপ। আল্লাহই জানে পালিয়ে গিয়ে কত কি করেছে, কতজনের সাথে রাত। পুরো কথাটা শেষ করার আগেই তন্নি বেগমের গাল বরাবর খুব জোরে ঝড় পড়ে। হঠাৎ ঝড় পড়ায় বেশ থমথমে পরিবেশ সৃষ্টি হয় হলরুমে। আয়শা তুই? হ, আমি আয়শা সরকার, তোর চাচাতো ভাইয়ের একমাত্র বউ। গালে হাত দিয়ে থতমত খেয়ে যায় তন্নি বেগম। শেষে কিনা আয়শা বেগম তার গালে হাত দিল। একটা রাস্তার মেয়ের জন্য? চুপ! থাপড় খাইয়া নিজের থোবরার নকশার পরিবর্তন না করতে চাইলে বিসমিল্লা বলে বের হ আমার বাড়ি থেকে। তুই আমাকে বের হতে বললি? কানে কি কম শুনতে পাস? তোরেই বলছি, যা বের হ। ভাইজান দেখেছেন আপনি? তোর ভাই কি দেখবে রে? আমি কি ভয় পাই তাকে? ভুলে যাস না, আমি আয়শা সরকার। তোর ভাইয়ের মতো কুখ্যাত লোককে সোজা করে ছাড়ছি।
আর তুই কোন ক্ষেতের মোলা? বেশি তেরে মেরে করবি তো মা মাইয়া দুইটারে ধইরাই চুল কাইটটা পুরো আরশিনগর ঘুরাবো। আয়েশা সরকারের কথা শুনে রাগে ফুলতে থাকে তন্নি বেগম। তিনি খুব ভালো মতোই জানেন আয়েশা সরকার কী জিনিস। তার যুবতী বয়সে সে ছিল 1 নম্বরের দজ্জাল মহিলা বা মেয়ে। বয়স বাড়লেও তেজ ঠিক একমতোই আছে। আয়েশা, কর্তা, মহিলাগো বিষয় আপনি এর মধ্যে না পড়লে খুশি হব, আর যদি পড়েন আমি বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাব। এখনও অত বড় পড়েন নাই, আরেকটা বিয়ে করে নিয়েন। আয়েশা সরকারের কাটকাট কথা শুনে সকলে বুঝে যায় তার উপর দিয়ে কথা বলার মতন সাহস কারণে। তানভীর সরকার এসে আয়েশা সরকারের হাত ধরে আর ভালো মতো দেখতে থাকে। তন্নি বেগম ধারণা করে এই বুঝি আয়েশার গাল বরাবর পড়ল। আয়ুব, জি কর্তা। আইস কিউব নিয়ে আয়, আমার আয়েশার হাত লাল হয়ে গেছে। তানভীর সরকার আয়েশা সরকারকে নিয়ে সোফাতে বসায় আর হাতে বরফ ডলতে থাকে। কি দরকার গিন্নি, এত নরমে হাতে গরম কাজ করার? কতটা লাল হয়ে গেছে দেখেছেন? বুড়ো বয়সেও রস কমলো না আপনার কর্তা। আপনাকে দেখলে ফুল জোশে থাকে গিন্নি, আল্লাহর এক অপরূপ সৃষ্টি আপনি। তানভীর সরকার আর আয়েশা সরকারের এত মাখো প্রেম দেখে চলে পুড়ে শেষ হয়ে যায় তন্নি বেগম। যেমনটা যুবতী বয়সে হতেন তিনি। মেয়ের হাত ধরে হনহনিয়ে বেরিয়ে পড়ে। এখানে তার ডাল গলবে না। বাইরে বেরিয়ে মনিকা আর ছন্দা এক গাড়িতে ওঠে আর তন্নি বেগম আরেক গাড়িতে। গন্তব্য তাদের আলাদা। তন্নি বেগম সোজা তার বাড়িতে যায় আর মনিকা এবং ছন্দা ক্লাবে যাওয়ার জন্য বলে ড্রাইভারকে। আর এটা কোন রাস্তা ড্রাইভার? তো গো পরপারে পাঠানোর রাস্তা কাল নাকি নেরা। বোমা সাকিবের কথা শুনে মনিকা আর ছন্দার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। সাকিব ভাই, আপনি? কোন জন্মের ভাই তোর আমি? শালি, আমার আম্মার গায়ে হাত। চল ভাই, তোগুলো গিয়ে প্রাইভেট মিটিং করব। সাকিব খুব জোরে গাড়ি নিয়ে যায় তামিমের রঙ্গমঞ্চের দিকে। মনিকা আর ছন্দা হাত ধরে খুবই আকুতি মিনতি করে, কিন্তু কোনো লাভ হয় না। সাকিব নিজের মতো করে গাড়ি চালাতেই থাকে। প্রায় 23 মিনিট পর গাড়ি তার গন্তব্যস্থানে পৌঁছে যায়। মনিকা আর ছন্দা গাড়িতেই জড়ো হয়ে বসে থাকে। সাকিব কালামানিককে ফোন দিয়ে আসতে বলে, কারণ মাথা গরম হয়ে গেলে এখনই সাকিব বোম দিয়ে উড়িয়ে দেবে। কিন্তু তামিম তত সহজ মৃত্যু তাদের দেবে না। মানিক এসেই গাড়ির দরজা খুলে দাঁড়ায়। আহো কালনাগিনী, আহো, তোমাকে আব্বা ভিতরে অপেক্ষা করতেছে, তোমাকে চান্দার দেশে পাঠাইব। মনিকা আর ছন্দা হাত জোর করে মাফ চাইতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তামিম মাফ না করলে আর কারো সাধ্য নেই তাদের মাফ করার। কালামানিক মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় রঙ্গমঞ্চের ভেতরে, আর সাকিব ছন্দার হাত ধরে। রঙ্গমঞ্চের ঠিক মাঝ বরাবর একটা বিশাল ড্রাম রাখা, তাতে গরম চা রাখা আছে। 2 মানুষের সাইজের ড্রাম, আর চাগুলো এতটাই গরম যে হাতে দিলেই ঝলসে যাবে। অবশ্য শুধু যে চা রাখা ড্রাম ভর্তি সেটাও নয়, তাতে এসিডও মিক্স করা হয়েছে। পানির গরমে পুরো রুমটি ঝাঁঝালো গরম হয়ে গেছে। পাশে চেয়ার নিয়ে তামিম বসা। সাকিব আর মানিক তাদের দুজনকে এনে সোজা তামিমের পায়ের নিচে ফেলে দেয়। তামিম উঠে দাঁড়ায়, তার পঞ্চপাণ্ডব তামিমের পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিম ভাই? ছন্দা খুব বিনয়ের সাথে ডাকে তামিমকে। তামিম ভ্রুকুচকে তাকায় ছন্দার দিকে। তোর জন্য খুব কষ্ট হচ্ছে রে, ভাইয়ের হাতে বোনের মৃত্যু, বিষয়টা আসলেই কষ্টের। তামিমের কথা শুনে ভয়ে ধরো করে কাঁপতে থাকে ছন্দা। তো বল, তোদের পরিকল্পনা একটু শুনে। ভাইয়া? জলদি বল। খুব জোরে ধমকি ওঠে তামিম। শোভা ভাবিকে পুরোপুরি পাগল বানানো। আর ওর মুখে কি দিয়েছিলে? সুইসাইড অ্যাটমস ড্রাগস। তামিম খুব শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে তাদের দিকে। সুভা যেন নিজের জীবন নিয়ে নেয়, সেটার জন্য তাকে এমন পদার্থ চকলেটের সাথে মিশে খাওয়ালো। তামিমের নীরবতা বলে দিচ্ছে কিছু একটা হতে যাচ্ছে, ভয়ঙ্কর কিছু। কথাই আছে না, ঝড় আসার আগে পরিবেশ কেমন ঠান্ডা নীরব হয়ে যায়, ঠিক তেমনই। তামিম নিজের ঘাড়ের রগ বাঁকিয়ে সোজা করে চোখের চশমা পরে ফেলে। মাহির ভাই, চাপাতি দে। মাহির তামিমের হাতে চাপাতি দিয়ে দেয় আর পেছনে দাঁড়িয়ে পড়ে। তামিম সরকার কখনো মহিলাদের গায়ে হাত তোলে না, কিন্তু কোনো মহিলার হাত যদি আমার ব্যক্তিগত মহিলার গায়ে ওঠে তারও ছাড়ে না। তামিম ইশারা করে তার পঞ্চপাণ্ডবদের। তামিমের ইশারা অনুযায়ী পঞ্চপাণ্ডব তাদের দুজনের হাত শক্ত করে ধরে মাটিতে। তামিম চাপাতি নিয়ে মনিকার সামনে দাঁড়ায়। কোন হাতে আমার বোর গালে মারছিলি? ভাই, ডান হাত ছিল।
মাহির মনিকার ডান হাত ধরে ইশারা করে। তামিম মনিকার ডান হাত বরাবর দাঁড়ায়। ভাবতেছি তোর হাতের চামড়া দিয়ে আমার বোর জন্য জুতা বানাবো, বেশ ভালোই চামড়া লাগবে আমার। তামিমের কথা শুনে মনিকার প্রাণ যায় যায় অবস্থা। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার যে এতটা ভয়ঙ্কর সেটা জানা ছিল না। শেষে কিনা নিজের বউয়ের গায়ে হাত তোলার অপরাধে চামড়া কেটে জুতো বানাবে। তা মনিকা কিছু বলতে যাবে, তার আগেই তামিম মনিকার হাত বরাবর কোপ বসায়। প্রায় 4-5 টুকরো করে মনিকার হাত। অসহ্য যন্ত্রণায় ছটফট করতে থাকে মনিকা, কিন্তু তাতেও বিন্দুমাত্র মায়া হয় না তামিমের। মনিকার এমন করুণ দৃশ্য দেখে ছন্দা ভয়ে আরও জোরে জোরে কাঁদতে থাকে। তামিম ছন্দার সামনে গিয়ে দাঁড়ায় আর তার হাতের আঙুলগুলো কেটে ফেলে। ছন্দাও ছটফট করতে থাকে। ইতিহাস সাক্ষী আছে, যতবার কোনো স্বামী খেপেছে ততবারই কুরুক্ষেত্র হয়ে গেছে। আমার বউয়ের গায়ে হাত, তবু হাত কাটটা আমি কুত্তা দিয়ে খাও। তামিম খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। মানিক। জি ভাই। চুবা। তামিমের নির্দেশ মতো মানিক ছন্দা আর মনিকার চুল ধরে টানতে টানতে নিয়ে যায় ড্রামের কাছে। রফিক আর মাহির মানিকের সাথে মিলে তাদের দুজনকে ফুটন্ত গরম চাই তাদের ফেলে দেয়। পুরোপুরি ঝলসে যায় তাদের শরীর। তামিম খুব শান্তভাবে তাকিয়ে থাকে সেদিকে, যেন খুব তৃপ্তি পেল সে। আমার বউয়ের হাতে চা ফেলছিলাম, ওকে নরম চায়ে না ডুবিয়ে মারলে স্বামী হিসেবে আমি ব্যর্থ হতাম। তামিম চশমা খুলে ফুঁ দিয়ে আবার পরে ফেলে। সাকিব। এখনই উড়াইতেছি ভাই। মাহির। এখনই সব ক্লিয়ার করতেছি ভাই। তামিম সুন্দর মতো রঙ্গমঞ্চখানা থেকে বেরিয়ে যায় আর বাকিরা নিজেদের কাজে লেগে পড়ে। সম্পূর্ণ বিষয়টি এমনভাবে সাজানো হয় যেন দেখে মনে হয় তেলের ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুটো গাড়ি একদম শেষ। সিসিটিভি ফুটেজও ফেক বানানো হয়। তামিম যে মাস্টার মাইন্ড এটা তার কাজ দেখলেই বোঝা যায়। পুরো দেশে যখন পানিমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বোনের মেয়ের মর্মান্তিক মৃত্যুর খবরে ছড়াছড়ি, তখন তামিম সরকার সুন্দর মতো তার বউয়ের সাথে রোমান্স করতে ব্যস্ত। রঙ্গমঞ্চ খানা থেকে ফিরে তামিম সোজা উপরে চলে যায় তার পরীকে দেখতে। তামিম রুমে এসে দেখে খুব এলোমেলোভাবে শুয়ে আছে সুভা। তামিম ডোর লক করে সোজা সুভার কাছে চলে যায়। মাত্র খুন করে আসছে, আর সিমরামা কি 19-20 সংকেত দিচ্ছে। তামিম নিজের পাঞ্জাবি খুলে সাইডে রেখে দেয়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুধু একটা ট্রাউজার পরে চলে আসে। ডিম লাইটে সুভার মুখ আরও আকর্ষণীয় লাগছিল। তামিম এসে সুভার কোমর ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। ঘুমের ঘোরে সুভা তামিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তোকে আমি খুব ভালোবাসি সকাল, খুব ভালোবাসি তোকে। তামিম ঘুমন্ত সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। তার হাত দুটো বিচরণ করতে থাকে সুভার সমস্ত শরীরে। একবার যে নিয়ন্ত্রণ হারিয়ে অবচেতন সুভার উপরে নিজের অধিকার বোধ ফলাতে থাকে। একবার যে সুভারও ঘুম আলগা হয়ে আসে। তামিম, আই নিড ইউ সকাল, আই ডেসপারেটলি নিড ইউ। ঘুমন্ত বউকেও রেহাই দিলেন না? আপনাকে রেহাই দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে ম্যাডাম। খুবই আবেগময় ভঙ্গিতে কথাটা বলল তামিম। তার চোখে ছিল একরাশ মুগ্ধতা, সুভাকে দেখার মুগ্ধতা। তামিমের কথায় তার তীব্র বাসনা ফুটে উঠেছে। সুভা তামিমের কথার ভার শুনে তামিমের মনের দুষ্ট চিন্তা সম্পর্কে ধারণা করতে পারে। তামিম না নিজে ঘুমায় আর না সুভাকে ঘুমোতে দেয়। দিনের বেলা তামিম সুভাকে জোর করে ঘুম পাড়ায় আর সারা রাত বিরক্ত করে। সুভার কোনো বাহানায় কাজে দেয় না তামিমকে আটকানোর জন্য। তামিমের 19-20 লজিকের আছে, সুভার সমস্ত লজিক হার মানে। সত্যি করে বলুন তো, আপনার চরিত্রে কি কোনো সমস্যা আছে? তা তো একটু আছে ম্যাডাম, নাহলে আপনাকে দেখলে আমি চরিত্রহীন হয়ে যাই কেন? তামিম যখন সুভার খুব কাছে আসতে চায়, সুভা তামিমকে দূরে সরাতে থাকে আর তামিমও জোর করতে থাকে। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে। তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। সুভার এমন ফিল্মি ডায়লগ শুনে তামিম হাসতে থাকে, সাথে সুভাও। মন লাগতো না। তামিম শক্ত করে সুভার হাত চেপে ধরে এক হাতে, আর আরেক হাতে সুভার ওড়না মাটিতে ফেলে দিয়ে মুখ গুজে দেয় সুভার উন্মুক্ত গলায়। পরম আদরে ভাসাতে থাকে সুভাকে। সুভাও তামিমের তালে তাল মিলাতে থাকে। আজকে সেও তামিমের সাথে ভেসে যেতে চায় ভালোবাসার সাগরে। সুভাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মুডে চলে আসে। এমনিতেই তামিম সারাক্ষণ 19-20 করার ধান্দায় থাকে, তার উপরে সুভা তার সাথে তালে তাল মিলাচ্ছে। এই যে মেঘ না চাইতেই জল। তামিম আরও মত্ত হতে থাকে সুভার মাঝে। গভীর রাতে সুভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। তামিম সুভার হাত বারবার দেখছিল
আর রাগে ফেটে পড়ছিল। তার বারবার মনে হচ্ছিল কালনাগিনী দুটোর হাত আরও কয়েক টুকরো করা উচিত ছিল, আর এসিডের সাথে আরও কিছু বিষাক্ত পদার্থ মেশানো উচিত ছিল। শুভা বেশ অনেকক্ষণ ধরে লক্ষ্য করে তামিমের এই অদ্ভুত আচরণ। রাগে তামিমের চোয়াল যে শক্ত হয়ে আছে সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তামিম, জি পড়ে। আপনি আমাকে কি দেখে পছন্দ করেছিলেন? সুভার হঠাৎ এমন কথায় তামিমের ধ্যান পুরোপুরি সুভার দিকে চলে আসে। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে তাকে আরও শক্ত করে ধরে মুখের কাছে নিজের মুখ নিয়ে আসে। তোমাকে দেখার পর আমার বাঁচতে মন চাইছে, তোমার সাথে সারা জীবন থাকার ইচ্ছে জাগছে। আমি কখনোই তোমাকে নিজের প্রেমিকা হিসেবে দেখিনি সকাল। সুভা খুব মনোযোগ সহকারে তামিমের কথা শুনতে থাকে, চোখের পাতাও যেন নড়ছে না তার।